কার্গিলের জমাট বাঁধানো বরফে ঢাকা চূড়াগুলোতে যখন ভারতের নিখুঁত লক্ষ্যভেদী লেজার বোমার তীব্র প্রয়োজন ছিল এবং আমেরিকা সহ পুরো বিশ্ব ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক তখনই রাতারাতি ইসরায়েলই ছিল সেই একমাত্র দেশ যারা নিজেদের নিয়ম ভেঙে অস্ত্রের বিশাল ভাণ্ডার ভারতের হাতে তুলে দিয়েছিল। 1962 সালের যুদ্ধ থেকে শুরু করে কার্গিল যুদ্ধ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও কেন ইসরায়েল ভারতের জন্য সমগ্র বিশ্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? আজ যখন বিশ্বের প্রতিটি আন্তর্জাতিক আদালত এবং পরাশক্তি ইসরায়েলকে মুছে ফেলতে ও একঘরে করতে মরিয়া উঠেছে, তখন রাতারাতি ভারত থেকে চলে যাওয়া 2596টি গোপন অস্ত্র চালানের আসল সত্যটি কি, যা ইসরায়েলের ভারতের প্রতিটি কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে? আর আজ কিভাবে ভারতের একটি গোপন সরবরাহ শৃঙ্খল এবং হাজার হাজার শ্রমিকের বাহিনী ইসরায়েলকে হাঁটু গেড়ে বসে থাকা বাঁচিয়ে দিল? রুদ্ধদ্বার কক্ষে প্রধানমন্ত্রী মোদী, এনএসএ অজিত ডোভাল আর এস জয়শঙ্কর আসলে ইসরায়েলের সাথে একসাথে মিলে কোন গ্র্যান্ড স্ট্র্যাটেজি রচনা করছেন? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত আর ইসরায়েলের সম্পর্ক কেবল মিসাইল আর ড্রোন কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ? না, কিন্তু 21 শতকের গভীর প্রযুক্তি, এআই, সাইবার সিকিউরিটি সুনামির মধ্যে ভারতের উৎপাদন ক্ষমতা আর ইসরায়েলের মস্তিষ্ক মিলে এমন এক ঝোড়ো পরিস্থিতি তৈরি করেছে যা চাইলে আমেরিকা বা চীন কখনোই ভাঙতে পারবে না। বন্ধুরা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত একটি প্রবাদ বাক্য রয়েছে, জিওপলিটিক্সে কেউ কারো আপন হয় না, এখানে কেবল রাষ্ট্রীয় স্বার্থই সর্বাগ্রে। কিন্তু বন্ধুরা, ভারত আর ইসরায়েলের সম্পর্ক এই পুরো তত্ত্বটিকে একপাশে সরিয়ে দেয়, কারণ এর শিকড় কেবল আজকের প্রতিরক্ষা চুক্তির মধ্যে নয়, বরং হাজার বছরের পুরনো ইতিহাস, অটুট বিশ্বাসের গভীরে লুকিয়ে আছে। ইহুদি সম্প্রদায় গত 2000 বছর ধরে বিশ্বজুড়ে, বিশেষ করে ইউরোপ আর মধ্যপ্রাচ্যে ভয়াবহ অত্যাচার, বর্ণবাদের শিকার হয়েছে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, ভারতই বিশ্বের সেই একমাত্র দেশ যেখানে আশ্রয় নেওয়া ইহুদিদের কখনোই কোনো ধর্মীয় নিপীড়নের মুখে হতে হয়নি বা পড়তে হয়নি। ভারত তাদের নিজেদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ইসরায়েলের জনগণ আর সেখানকার সরকার ভারতের এই ঐতিহাসিক অবদান আজ পর্যন্ত ভোলেনি আর ভুলবেও না। আর এই কারণে 1992 সাল পর্যন্ত ভারত ও ইসরায়েলের মধ্যে কোনো পূর্ণাঙ্গ কূটনীতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল ভারতের প্রতিটি বড় সংকট নিজের পুরো শক্তি উজাড় করে দিয়েছিল। 1962 সালে যখন চীন ভারতের উপর আক্রমণ করেছিল, তখন ভারত সামরিক সরঞ্জামের তীব্র সংকটে ভুগেছে। সেই সময় প্রধানমন্ত্রী নেহরু ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ানকে চিঠি লিখে সাহায্য করেছিলেন যে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়া ইসরায়েলের সাথে সাথে প্রচুর পরিমাণে মর্টার আর গোলাবারুদ ভারতও পাঠিয়েছিল। তবে বন্ধুরা, ইসরায়েল তখনই স্পষ্ট জানিয়ে দেয় যে অস্ত্র ইসরায়েলি পরিচয়ে যাবে। এরপর 1965-1971 সালের যুদ্ধ যখন আমেরিকার ব্রিটেন ভারতের উপর অস্ত্রের নিষেধাজ্ঞা জারি করে, তখন ইসরায়েল M58 মর্টার সরবরাহ করেছিল। কেননা বন্ধুরা, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তো ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার ফরাসি বিমান থেকে ইসরায়েলের জন্য আসা অস্ত্রের চালান মাঝপথেই থেকেই ভারতের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন। কেননা মোসাদ ভারতের গোয়েন্দা সংস্থা রকে পাকিস্তানি সেনাবাহিনী চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল। আর বন্ধুরা, এরপর এলো 1999 সালে কার্গিল যুদ্ধ। পাকিস্তানি সেনাবাহিনী বরফে ঢাকা চূড়াগুলোতে ওত পেতে বসেছিল এবং ভারতীয় বিমান বাহিনীর নিখুঁত হামলা চালাতে চরম অসুবিধা হয়। 1998 সালে পোখরানে নিউক্লিয়ার পরীক্ষার কারণে পশ্চিমা দেশগুলো ভারতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রাখে। এমন সময় যখন বিশ্বের কোনো দেশই ভারতকে সাহায্য করতে এগিয়ে আসেনি, তখন ইসরায়েল রাতারাতি ভারতকে প্রিসিশন গাইডেড মিউনিশন, লেজার গাইডেড বোমা আর এই সমস্ত অস্ত্র দিয়ে ভারতকে সেই সময়ে বিপুল পরিমাণ সরবরাহ করেছিল বা সহায়তা করেছিল। কেননা বন্ধুরা, এগুলো মিরাজ 2000 ফাইটার জেটে ফিট করা হয় এবং এরপরে টাইগার হিল থেকে শুরু করে প্রতিটি চূড়ায় বসে থাকা শত্রুদের বাংকার পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েল তাদের সার্চার আর হেরন ড্রোনও ভারতকে দিয়েছিল, যার ফলে পাহাড়ের চূড়ার লাইভ ছবি ভারতীয় সেনাবাহিনী পেয়ে যায়। কেননা বন্ধুরা, সেই সময় ভারতের সামরিক সরঞ্জাম, বিশেষ করে মর্টার আর গোলাবারুদের জরুরি প্রয়োজন ছিল এবং ইসরায়েল পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এরপর ইসরায়েল রাশিয়ার পর ভারতের দ্বিতীয় সবচেয়ে বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হয়ে ওঠে।
কেননা বন্ধুরা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিপ্রির তথ্য অনুযায়ী ভারত ক্রমাগত ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানির সবচেয়ে বড় ক্রেতাদের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং এখন অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, ফ্রান্সের পর ভারত চতুর্থ বৃহত্তম সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। এবার বন্ধুরা আজকের পরিস্থিতির দিকে একটু তাকানো যাক। 7 অক্টোবর 2023-এর পর শুরু হওয়া গাজা যুদ্ধে যখন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী জঙ্গি হামাসরা ইসরায়েলের ঘরের ভেতরে নৃশংসতা বর্বরিত অ্যাটাক চালায়, তারপরে থেকে এই যুদ্ধ শুরু হয়। যখন পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং অনেক দেশ ইসরায়েল থেকে কূটনৈতিক দূরত্ব তৈরি করেছিল, তখন ভারতের কূটনীতি আর ব্যবহারিক সাহায্য পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। কেননা বন্ধুরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাম্প্রতিক সময়ে একটি চাঞ্চল্যকর তথ্য বা রিপোর্টকে প্রকাশ করেছে যে গাজা যুদ্ধে শুরু হওয়ার পর থেকে ভারত ইসরায়েলকে সামরিক সরঞ্জাম আর অস্ত্রের যন্ত্রাংশ অত্যন্ত 2596টি চালান পাঠিয়ে দিয়েছে। যদিও ভারতের সরকারের মূল নজর প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে যতটা সম্ভব বৃদ্ধি করার দিকে, তবে এই পরিসংখ্যানগুলো ভারতের কৌশলগত অংশীদারিত্বের গভীরতা আর সেই পরিপক্কতাকে প্রদর্শন করে যা গত 25 বছর ধরে ক্রমাগত শক্তিশালী করা হচ্ছে। যখন ইসরায়েলের গোলাবারুদ আর প্রতিরক্ষা যন্ত্রাংশের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন ভারতের সরবরাহ শৃঙ্খল পুরোপুরি সক্রিয়। কেননা বন্ধুরা হায়দ্রাবাদের আদানি আর এলবিট সিস্টেমের যৌথ উদ্যোগে তৈরি হারমিস 9000 ড্রোনের অ্যারোস্ট্রাকচার ইসরায়েলে পাঠানো হয়। কেবল অস্ত্রই নয়, যুদ্ধের কারণে ইসরায়েল যখন প্রায় 1 লক্ষ ফিলিস্তিনি শ্রমিকের ওয়ার্ক পারমিট এক নিমিষে বাতিল করে দেয়, যার ফলে সেখানে নির্মাণ খাতার পুরো অর্থনীতি স্থবির হয়ে পড়ার উপক্রম, তখনই ভারতের সাথে G2G মানে সরকার থেকে সরকারের চুক্তির অধীনে হাজার হাজার ভারতীয় শ্রমিককে ইসরায়েলে পাঠানো শুরু করে, যার ফলে ইসরায়েলের অর্থনীতি একটি বিরাট সঞ্জীবনী সুধা পেয়ে যায়। কেননা বন্ধুরা এই কারণেই এমন একটি সময় যখন বহু দেশ ইসরায়েলকে স্বীকৃতি পর্যন্ত দেয় না এবং জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতে তাকে একঘেরে করার চেষ্টা চলছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে বলেছে যে ইসরায়েল একঘেরে হয়ে পড়েনি। কেননা নেতানিয়াহু প্রধানমন্ত্রী মোদীকে তার সেরা বন্ধু বলে অভিহিত করেছেন এবং বলেছেন ভারত ইসরায়েলকে যে সমর্থন আর আন্তরিকতা পায় তা কল্পনাতীত। কিন্তু বন্ধুরা পর্দার আড়ালে আসলে কি চলছে? আর এখানেই প্রবেশ ঘটে প্রধানমন্ত্রী মোদীর, এনএসএ অজিত ডোভাল আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সেই গ্রাউন্ড স্ট্র্যাটেজির, যা পশ্চিমা দেশগুলোর বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। কেননা বন্ধুরা ভারত কূটনীতিতে ডিহাইফেনেশন নীতি গ্রহণ করেছে। আগে ভারতের পররাষ্ট্রনীতিতে ইসরায়েল আর ফিলিস্তিনকে একে অপরের সাথে যুক্ত বলে মনে করা হতো। কেননা নেতা ইসরায়েল গেলে ভারসাম্য বজায় রাখতে তাকে ফিলিস্তিনে যেতে হতো। কিন্তু 2017 সালে প্রধানমন্ত্রী মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইসরায়েলে সফরে যান এবং তিনি সেই সফরে ফিলিস্তিনে যাননি। ভারত বিশ্বকে স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলের সাথে ভারতের নিজস্ব স্বাধীন জাতীয় স্বার্থ রয়েছে এবং ফিলিস্তিনের সাথে আলাদা স্বার্থ রয়েছে। ভারত এখন কোনো তৃতীয় দেশের চাপ বা ভিটো ক্ষমতার উপর ডিপেন্ড করে নিজের পররাষ্ট্রনীতি কখনোই নির্ধারণ করে না। এর সাথে সাথে প্রতিরক্ষা খাতে পুরনো ক্রেতা বিক্রেতা মডেলের পুরোপুরি শেষ করে মেক ইন ইন্ডিয়ার পার্টনারশিপ বাস্তবে রূপায়ণ করা হয়েছে। এনএসএ অজিত ডোভাল এবং ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান খুব ভালো করে বোঝে যে কেবল অস্ত্র আমদানি বা জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি, তা এখন ভারতের ভেতরে যৌথ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কেননা বন্ধুরা ভারতের কল্যাণী আর ইসরায়েলের রাফাল অ্যাডভান্স সিস্টেম মিলে এখন স্পাই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তৈরি করছে। আদানি এলবিটের সাথে মিলে ড্রোন, ইলেকট্রনিক্স আর মিসাইল সিস্টেমের পাশাপাশি তাদের যন্ত্রাংশ তৈরি করছে ভারতে। এর অর্থ হলো বন্ধুরা ভারতের মাঠে এখন আর শুধু ইসরায়েলি সিস্টেম আমদানির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারত এখন হাইটেক সরঞ্জামগুলো তৈরি করে পুনরায় ইসরায়েল আর বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করছে। আর এর সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এখন ভারতেই তৈরি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 2008, 26, 11 মুম্বাই হামলার পরে থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আর গোয়েন্দা তথ্য ভাগাভাগি উভয় দেশের সবচেয়ে বড় আর নীরব শক্তি পরিণত করেছে। সেই ভয়াবহ রাতে হোটেলে যখন সেই সন্ত্রাসবাদীরা তাণ্ডব চালাচ্ছিল, তখন ইসরায়েল অবিলম্বে ভারতকে তাদের বিশেষ বাহিনীর সাহায্য দেওয়ার প্রস্তাব করেছিল। যদিও ভারতের নিজস্ব এনএসজি কমান্ডো ব্যবহার করে, কিন্তু ইসরায়েলের স্যাটেলাইট যোগাযোগ আর গোয়েন্দা তথ্য আড়ি পাততেই রকে বিশাল সাহায্য করেছিল। আজ কাশ্মীর উপত্যকা থেকে শুরু করে লেবানন আর গাজা সীমান্ত পর্যন্ত মৌলবাদ দমন আর সীমান্ত ব্যবস্থাপনায় ভারত ও ইসরায়েল রিয়েল টাইম ডেটা অলওয়েজ শেয়ার করে। এই মহাদেশে কেউ জানেই না ভারত ইসরায়েলের গোয়েন্দা সম্পর্ক বা গোয়েন্দার বিভাগের মধ্যে যে ইন্টেলিজেন্স তথ্য শেয়ার বা আদান প্রদান হয় সেটা কতটা স্ট্রং, সেটা কেউ বুঝতেই পারবে না।
এর ছোট্ট একটা এক্সাম্পল দেখে নিন। লাগাতার পাকিস্তানের ঘরের ভেতরে ভারতের টপ লিস্টেড শোরগুলো বা যাদেরকে আপনারা জঙ্গি নামে চেনেন, সেই সমস্ত টপ লিস্টেড জঙ্গিগুলোকে কে বা কারা বা আননোন গানম্যান দ্বারা হরিফাই হচ্ছে। এটা একটা সাধারণ ব্যাপার মনে হলো, এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না যে এই গানম্যান কারা বা এই আননোন গানম্যান দ্বারা কে বা কিভাবে মারছে। কিন্তু প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একটা করে খবর আসে ভারতের টপ লিস্টে থাকা টপ টেররিস্ট হরিফাই হয়েছে। যাই হোক, বর্তমান সময়ে ইসরায়েলের পেগাসাসের মতো উন্নত সিস্টেম আর গোয়েন্দা সহযোগিতার একটি ছোট্ট উদাহরণ মাত্র। বর্তমান সময়ে ভারত ইসরায়েলের বন্ধুত্ব অত্যন্ত শক্তিশালী। এর সাথে সাথে রয়েছে সমগ্র ভারতবাসীর সাপোর্ট। বর্তমান সময়ে গোয়েন্দা তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয় ভারত ইসরায়েল। এস জয়শঙ্করের মাল্টি অ্যালাইনমেন্ট নীতির অধীনে ভারত ইসরায়েলের মধ্যপ্রাচ্যে I2U2 এবং IMEC এর মাধ্যমে এমন এক নতুন কূটনৈতিক জাল বুনেছে যা চীনের রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। আরব দেশগুলোর সাথে ভারতের ক্রমবর্ধমান বন্ধুত্ব কোনো লোক দেখানো বিষয় নয়, বরং এটি একটি সুনিশ্চিত নতুন কৌশল। I2U2, যাকে ওয়েস্টার্ন কোয়াডও বলা হয়, ভারত, ইসরায়েল, ইউএই এবং আমেরিকান এমন এক অভূতপূর্ব জোট যা পারস্য উপসাগরে আরব দেশ আর ইসরায়েলের মধ্যেকার ঐতিহাসিক দূরত্ব কমিয়ে ভারতের অর্থনৈতিক আর কৌশলগত স্বার্থ পূরণ করেছে। আর এই পুরো কৌশলের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হলো ইসরায়েলের হাইফা বন্দর, যার পুরো পরিচালনা ভারতীয় কোম্পানি আদানির হাতে রয়েছে। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আর পাকিস্তানের গদার বন্দরকে সরাসরি টক্কর দেওয়ার সবচেয়ে বড় পরিকল্পনা। তবে বন্ধুরা, ভারত থেকে পণ্য ইউএতে যাবে এবং সেখান থেকে ট্রেনের মাধ্যমে সৌদি আরব আর জর্ডান হয়ে সরাসরি ইসরায়েলের হাইফা বন্দরে পৌঁছাবে আর সেখান থেকে ইউরোপে চলে যাবে। এই সরবরাহ শৃঙ্খল ভূ রাজনীতির পুরো গেমকেই বদলে দেবে। তবে বন্ধুরা, আসল গেম চেঞ্জার সেটি যার দিকে সাধারণ মিডিয়া সংস্থাগুলোর নজর যায় না। কেননা ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন কেবল প্রতিরক্ষা চুক্তি কোনো সম্পর্ক স্থায়ী ভিত্তি করে দিতে পারে না, কারণ এটি কেবল কেনাকাটার চক্র আর সরকারের মেজাজের উপর ডিপেন্ড করে। তাই উভয় দেশ একবিংশ শতাব্দীর ডিপ টেক, ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন আর রোবোটিক্স নিজেদের সাপ্লাই চেন, ক্যাপিটাল ফ্লো আর ওয়ার্কফোর্স ইকোসিস্টেমকে এত গভীরভাবে যুক্ত করেছে যে ভবিষ্যতে কোনো দেশ চাইলে এটি ভাঙতে পারবে না। কোভিড মহামারীর পর ভারতের PLI স্কিমের পেছনে এই দূরদর্শী চিন্তাই ছিল যে বিশ্বস্ত আর বন্ধুভাবাপন্ন দেশগুলোর সাথে যৌথভাবে সাপ্লাই চেন গড়ে তোলা। ভারতের অর্থমন্ত্রক সাম্প্রতিক সময়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে যে AI এর দ্রুত অগ্রগতি এবং ভূরাজনৈতিক চাপের মধ্যে সাপ্লাই চেনকে অস্ত্র হিসাবে ব্যবহার করা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক বিশাল ঝুঁকি। ইসরায়েলের কাছে মেশিন ভিশন, প্রোডাক্টিভ মেইনটেনেন্স ও আধুনিক সাইবার সিকিউরিটির মতো দুর্দান্ত উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, যেখানে 200টিরও বেশি কোম্পানি যুক্ত। অন্যদিকে ভারতের বিশাল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি শিল্প ক্ষমতা রয়েছে। BHEL সিস্টেম ইন্ডিয়া, ABB ইন্ডিয়া, CG পাওয়ার, হিটাচি এনার্জি ইন্ডিয়া, স্লাউডার ইলেকট্রনিক ইন্ডিয়া, লার্সেন অ্যান্ড টুব্রো, হ্যাভেলস, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একসাথে মিলে ভারতকে বিশ্বের অন্যতম বৃহৎ অভ্যন্তরীণ ইলেকট্রনিক ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং বেস হিসেবে গড়ে তুলেছে। তো বন্ধুরা, যখন ভারতের এই বিশাল স্কেল আর ইসরায়েলের মস্তিষ্ক একত্রিত হয়, তখন চীন, আমেরিকার মতো পরাশক্তিগুলো এই অদৃশ্য শক্তির মোকাবেলা করতে সম্পূর্ণ হাত খাড়া করে দেয়। বন্ধুরা, কৃষি আর জল ব্যবস্থাপনায় ইসরায়েলের ডিপ স্ট্রেচ আর সমুদ্রের জল শোধনের প্রযুক্তি ইতিমধ্যে বিশ্বজুড়ে কৃষি ও জলের সংকটের চিত্রকে বদলে দিচ্ছে। কেননা বন্ধুরা, এই অর্থনৈতিক মেলবন্ধনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উভয় সরকার 2025 সালের সেপ্টেম্বরে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করে আর 2025 সালের নভেম্বরে একটি ব্যাপক মুক্ত বাণিজ্য, যেটাকে সংক্ষেপে বলা হয় FTA, এটাকে নিয়ে আলোচনা শুরু করে, যা 2026 সালে জারি রয়েছে আর খুব শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। কেননা বন্ধুরা, যতই ভারতের প্রতিরক্ষা শিল্প বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে, কৌশলগত অংশীদারিত্ব গভীর হচ্ছে। কেননা দিল্লির উপলব্ধি করছে যে সামরিক আর শিল্প সহযোগিতাকে আন্তর্জাতিক সংঘাতের ভূরাজনৈতিক ফলাফল থেকে আলাদা রাখা যায় না। অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট আর পশ্চিমা দেশগুলোর চাপে ভারত আর ইসরায়েলের সম্পর্ক হঠাৎ শেষ হয়ে যাবে না। এই অংশীদারিত্ব এখন শুধু লেনদেনের গণ্ডি পেরিয়ে রক্ত আর বিশ্বাসের সম্পর্কে রূপান্তরিত হয়েছে, যেখানে পশ্চিমা দেশগুলো যেখানে মানবাধিকারের মুখোশ পরে কঠিন পরিস্থিতিতে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়, সেখানে ইসরায়েল বারবার প্রমাণ করেছে যে তারা ভারতের জন্য বিশ্বের যে কোনো আন্তর্জাতিক নিয়মকে সবসময় সাইডে রাখে। আর যখন গাজা যুদ্ধের পর বিশ্ব ইসরায়েলকে একঘেরে করছে, তখন ভারত কোনো শোরগোল না করে নিজস্ব শান্ত কিন্তু আক্রমণাত্মক কূটনীতি দিয়ে তাদের সেই ব্যাক অ্যান্ড সাপোর্ট দিয়েছে। আর আজ তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ভারতকে। কেননা বন্ধুরা, আমরা বিশ্বকে জিজ্ঞাসা করে নিজেদের সিদ্ধান্ত নেব না, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেব।
যা সম্পূর্ণভাবে আমাদের জাতীয় স্বার্থ আর আমাদের পুরনো আনুগত্যের উপর ডিপেন্ড করে গঠিত হবে। এটি সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজি যা ভারতকে একটি উদীয়মান বিশ্ব পরাশক্তিতে পরিণত করছে এবং ভারত আর ইসরায়েলের এই অটুট জোটকে একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে প্রমাণ করে। বন্ধুরা, এখন এই পুরো বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভারত আর ইসরায়েলের ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।